আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ায় নিশ্চয়ই কোনো কারণ আছে। নয়তো বাবা তো কখনো এতটা কল একসাথে দেয় না। না, কল রিসিভ করে ফেলি। যদি কোনো দরকার থাকে। নিহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। নিহা কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। নেহামা, তোরা এক্ষুনি সিটি হাসপাতালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। সাইলা আর জেসিকেও বল। আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না। তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলেই রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নিহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নিহা যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্ত সিটে বসে না থেকে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভিতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটাও যেন খেয়ালই নেই। ওর মনে শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করেই হোক। নিহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু নিহার সেদিকে কোনো খেয়াল নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নিহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি স্পিডে চালানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা, একটু দ্রুত চালান না? ড্রাইভার সামনে লুকিং গ্লাস দিয়ে নিহাকে একবার ভালো করে পরখ করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভার হয়তো নিহার অস্থিরতাটা বুঝতে পেরেছে। প্রায় আধা ঘন্টা পর নিহার সিএনজি সে থামলো হসপিটালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে চুটিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভিতর। কারণ জায়গাটা হসপিটাল হওয়ায় নিহার দৌড়ে যাওয়ার দিকে কারোর কোনো খেয়াল নেই। কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়? নিহার রিসেপশনিস্টের কাছে এসে কোনো মতে হাবাতে হাবাতে তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞেস করলো। এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহবুবের কেবিনটা কোনটায় জানাবেন প্লিজ? রিসেপশনিস্ট সৌজন্যমূলক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল। জি ম্যাম। আসলে ম্যাম ওনাকে তো কোনো কেবিনে দেওয়া হয়নি। ওনাকে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকের গলিটাতে যান। এমার্জেন্সি রুমটা গলিটার একদম শেষের দিকে। নিহার 1 মিনিট সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। এমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নিহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন। এসেছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এসব কি করে হলো ওনার বাবা? রায়হান সাহেব ভেজা গলায় বললেন। জানি না রে মা। আমাকে হাসপাতাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কি এনেছে এখানে? ডক্টর বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হাসপাতালে নিয়ে এসেছে। এর থেকে বেশি কিছু জানে না আমি। নিহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নিহার ভিতরটা কেঁপে উঠল। সাদা ধপধপে বেডশিট, পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভিতরে একটা সিরিঞ্জ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশেও আরো কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নিহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো স্বামী। নিহার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। নিহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়। আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়। নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে পাকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটি টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। মন মস্তিষ্ক জুড়ে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসেবে মানে না। কিন্তু তারপরেও সে তোর স্বামী। মানুষটা না থাকলেও তোর সব কিছু উলট পালট হয়ে যাবে। কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে। আর যদি স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তাহলে মেয়েটার আর কোনো মূল্য থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কিনা বাসলো, স্ত্রী হিসেবে মানলো কি না মানলো, সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ থাকে না। শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নিহা যখন ভাবনার অতল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজে নিহার ধ্যান ভাঙে।
ভাবনার সুতো ছিঁড়ে সামনে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছে। শায়লা বেগম রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন। ডক্টর, ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ এমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়ায় রোগীকে এখনও এমার্জেন্সি রুম থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছেন না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলে যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকেই আমি হেল করে দিব। সব কয়টা ডাক্তারকে আমি জেলের ভাত খাওয়াবো। নিহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানেই দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, সাইলা, কি করেছো? ওটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবর ছিল না তোমাদের মামের, আর এখন এসেছো দরদ দেখাতে? পুরো হাসপাতাল মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আধিক্যতা দেখাতে। তুমি তো মা নামের কলঙ্ক। ছেলের বিপদ যাকে ফোন করেও পাওয়া যায় না, সে আসছে ডাক্তার আর হাসপাতালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরো রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ কর ইডিয়েট, তোকে আমার মেয়ে বলতেও লজ্জা হচ্ছে। হয়েছিস তো আস্ত মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। অকর্মের ঢেকি কোথাকার, হাজারবার কল দিয়েও পাওয়া যায় না। আরও আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্স ছিল। এটা বল না যে কল রিসিভ করার সময় হয়নি। তোদের থেকে তোর নিহা অনেক ভালো, ওর কাছে অন্তত আমার কলের মূল্য আছে। কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে, আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্যই নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নিহা এসেছে মানে? নিহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কেউ যায়নি? দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই নিহাকে দেখে মা মেয়ে দুজনের মাথায় বাজ পড়ল। সত্যি এই ছোট লোকটা গেল না। তবে এখন কিছু বলা যাবে না, কারণ রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নেহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন। তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাউ ফানি! তোমার মন মানসিকতা এখনো সেই গ্রাম্যই রয়ে গেল, তাই না? যত সব। সাইলা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আসছো ক্যাম্পেয়ার নিয়ে। সত্যি তোমরা পারো বটে। হাসপাতালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষরাই পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলের আজ এই অবস্থা সেটা শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার সোকল মেয়ের জন্যই কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিছু হয় ওকে আমি ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই ইমার্জেন্সি রুমের ভিতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নিহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে বললেন, ডক্টর, জয় জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতাটা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন। তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সব কিছু তো আর ডাক্তার হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলতেও তো কেউ একজন আছে যার হুকুম চিরনির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজোর্ড হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথার ইন্টারনাল ইনজোর না হলে বেশ রক্তাক্ত হয়েছে, যার ফলে এখনও ওনার সেন্স আসেনি। তবে আমরা ইঞ্জেকশন দিয়েছি সেন্স আসার, কিন্তু কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে, কারণ ওনার মাথা আঘাতটা এত জোরে লেগেছে যে প্রচুর ব্লাডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স না আসার ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করা থাকবে না, সবটা এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে ওনার কলিজার টুকরা সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেননি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদমেজাজি
ওনার ছেলে মেয়ে দুইটাই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেননি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না আর, ঝাঁঝালো কণ্ঠে ডাক্তারকে বলল, ডক্টর, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডক্টর, হ্যাঁ, যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রুগীকে বাঁচাতে পারবেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দেবো, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হসপিটালটা আমি হেল করে দিব, আর আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। দেখুন ম্যাম, আমাদের তো এই ক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজে হায়ারটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আরেকটা কথা, আপনি যেমন একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলেছেন, সেটা কিন্তু একদম নয়। ওনার মাথায় আর একটা পর্দা ফাটলেই ওনাকে কিন্তু বাঁচানো যেত না। তার মানে বুঝতে পারছেন আঘাতটা কেমন হয়েছে। ওনার সেন্স ফিরে আসা আর না ফিরে আসা সব উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আর একটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরে বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পা বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও প্রায় মৃত হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবে কিনা তার নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সব সময় শুয়ে বসে কাটাতে হবে। তবে আল্লাহ চাইলেও তো অসম্ভব সম্ভব হয়, তাই পুরোপুরি কোনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতে পারেন, তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এইভাবে থাকবেন। আইবিন বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সব কিছু সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন। আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডক্টর যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ না। আপনার ওনার সেন্স ফিরে আসা পর্যন্ত ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশন রাখা হবে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবার যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভিতর অজানা একটা ভয় এসে ভিড় জমিয়েছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নিহাকে যা না তাই বলতে লাগলো। ওনার একটাই কথা যে নিহার জন্যই আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো, আর জয় যদি আজ অফিসে না যেত, তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নেহা কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে। কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পিছনে কোথাও না কোথাও নিজেকেই দায়ী মনে করছে নিহা। তবে নিহা চুপ করে শায়লা বেগমের কথা শুনলেও রায়হান সাহেব কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন, কারণ এতে নিহার কোনো দোষ নেই। যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নিহাকে কথা শোনানোর কোনো মানে হয় না। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা এখনো এক করতে পারছেন না সেই সকাল থেকেই। জয়ের সেন্স ফিরেছে, হ্যাঁ জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স না ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যেই জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজিওর্ড হওয়ায় ডক্টর জয়কে হসপিটালে ভর্তি রাখতে চায়। কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যেচে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডক্টররা চেয়েছে জয়কে আরো কয়েকদিন রেখে আরেকটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছেন জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদমই নেই। তারপরেও যদি এই মিরাক্কেলটা হয় তাহলে সেটা পুরো উপরওয়ালার হাতে।
ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরো কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নিহা আপত্তি করলো। নিহার একটা কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে। তবুও কিছুতেই সে জয়কে হসপিটালে রাখবে না, কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিচ্ছু হবে না। এখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নিহার কথার আপত্তি করেছিল, কিন্তু নিহা বলেছে যদি জয়কে রিলিজ না করে দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নিহার জোরাজুরিতে ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নিহার কথা শুনে খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আত্মহারা। নিহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটি করে, আর এই জন্যই নিহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগমের ক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নিহা জয়কে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টে ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালে রাখা হোক। এই জন্য স্বামীকেও অনেক বলেছেন যেন নিহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকেই ছুটোছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেললেন। বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছেন, আর আসেননি। তাই রায়হান সাহেব আর নিহা মিলে জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নিহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ার সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতে ঋতু এর দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো, কারণ নিহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নিহা সত্যি সত্যি বাড়িতে চলে গিয়েছে, আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নিহা কিছু জানে না। তবে এখন জয়ের পিছনের হুইল চেয়ারে ধরে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে যেন ঋতু একটু খুব বেশি খুশি হলো। একগাল হেসে বলল, ভাবি আইছো তুমি? আমার যে কি খুশি লাগতেছে। ঋতুর কাণ্ড দেখে নিহা মুচকি হাসলো, হেসে বলল, বাইরে দাঁড় করে রেখেই কথা বলবে, ভেতরে ঢুকতে দিবে না? আরে না না, তা কেন হবে? এসো ভিতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুচকি হেসে ধমকের স্বরে বলল, ঋতু, তোকে না কতবার বলেছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। ঋতু বিনীত কণ্ঠে বলল। আচ্ছা ঠিক আছে ভাইজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুচকি হেসে ভেতরে ঢুকে গেলেন। নিহাও জয়কে নিয়ে ভিতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও আর কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে নিয়ে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতে জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে। মরলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর সেই জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছে না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যতই অসুস্থ রোগী হোক। সবাই চায় মরলে যেন নিজের ঘরেই মরে। তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নিহা জয়কে নিয়ে রুমে যেতে নিয়েও আবারও থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়িতে বেয়ে উপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কি করে? নিহা কিছু একটা ভেবে শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতে বসা ছিলেন। আসলে ক্লান্ত এলাকায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নিহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় ওপরে তোলা সম্ভব নয়। বলছিলাম যে উনি যেই কদিন সুস্থ হয়ে হাঁটতে না পারেন সেই কদিন গেস্ট রুমে রাখি। পাগলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক। শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয় সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবাও ভুল, কিন্তু বাবা হিসাবে তো আশা রাখতেই পারি। তোর ওপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না। আমার রুম ছাড়া অন্য কোনো রুমে আমার ভালো লাগে না।
জয়ের কথা শুনে নিহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতুর সাথে সাথে দৌড়ে আসলো। ভাবি কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না। তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে এক কাপ চা করে খাওয়াও। আমি ততক্ষণে আসছি। আচ্ছা ভাবি। নিহাও আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর জয় হুইল চেয়ারে বসে থেকে নিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নিহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই যে জয় ওর প্রতি এত অত্যাচার করেছে। নিহা উপরে চলে যেতেই সায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতোই নিহাকেই সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই? আমি বারণ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ডেই ডেই করে চলে আসলি। হসপিটালাইজ থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথাই নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়েও বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পাবো। আর তাছাড়া ডাক্তার তো নিশ্চিত হয়ে বলতে পারছেন যে আমি হসপিটালে থাকলে সুস্থ হব কি না। যেখানে সুস্থ হওয়ার চান্স নেই সেখানে হসপিটালে থেকে কি করব মম? রায়হান সাহেব কিছু বলছে না, কারণ মা ছেলের কথার মধ্যে উনি বাম হাতটা আর ঢুকাতে চান না। তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আবারও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। যখন দেখবি এই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলেছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি তোর আচরণের কথা জানে না বলে এত কিছু ভাবেনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ না, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয়ই তোর থেকে প্রতিশোধ নিবে বলে। মম, তুমি এইসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিন একটুও চেনা হয়ে গেছে যে ও এমন কিছু করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি ও আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটা আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছু হয়নি। সবই আমার কর্মের ফল। আমার পাপের প্রায়শ্চিত এটা। আমি এটা ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিল আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নিহাকে দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গদগদ পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছু বলার নেই। ভাইজান আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতেই নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝুলানো, অর্থাৎ ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটায় আপাতত কোনো কাজ করতে পারবে না। এমনকি খেতে হলেও বাম হাতেই খেতে হবে, তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নিহা ওদের রুমের সব জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নিহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধা ঘন্টা ধরে ছুটাছুটি করার পর নিহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলে জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটাকে এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা জয়েরই রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নিহা ওর রুমের সবকিছু এখানেই নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিসকে সেভাবেই সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখেই ঘাড় ঘুরিয়ে নিহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগেই মুচকি হেসে নিহা বলল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুম ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতোই বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না? তারপরে যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? ইটস ওকে, সমস্যা নেই। নিহা মুচকি হেসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকম দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নিহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলে চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নিহা জয়কে ধরে শুয়ে দিল।
কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে তো কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করে আস্তে আস্তে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরে যে ইনজিওরটা হয়েছে সেটা না সারা অবধি জয়কে এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতে পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নিহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলল, আপনি শুয়ে থাকুন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কী রান্না করব? আপনি কী খাবেন বলুন? আমার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না। সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলেই চলবে। নিহা মুচকি হেসে আচ্ছা বলেই চলে যাচ্ছিল। জয় নিহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নিহার মতিগতি বুঝতে না পেরে এখনো নিহার মুখের দিকে তাকিয়ে আছে। নিহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আপনার পার্সে নিয়েছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করব? না মানে, আমি তো কিচেনে যাচ্ছি, আপনারও তো একা একা বোরিং লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরাপুর সাথে কথা বলুন। ওনার সাথে কথা বললে সময়টা কাটবে আর ভালো লাগবে, তখন একা একা আর বোরিং লাগবে না। আসছি আমি। বলেই নিহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে ততই অবাক হচ্ছে। জয় নিজ মনে আওড়ালো, কি অদ্ভুত মেয়ে! ওকে আমি এই দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত ওর সাথে বললাম না। আজ সেই কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। হাই, কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরা জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তেই জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী এক গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয়ের স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এটুকুতে থেমে থাকেনি। যখন দেখলো জয়ের স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখন মীরা গাড়িকে পিছনে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে এনে জয়ের গাড়িতে ধাক্কা দেয়। এবারে ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাচের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন দু হাতে মাথা চেপে ধরে নিভু নিভু চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখলো। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেরকার মীরার একটা কথা জয়ের এখনো চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলেছিল, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলতো, আমি জানি তুমি আমার ধোকা খেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দেওয়ার ব্যবস্থা করবে। তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না। উপরে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্ট হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠ করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানের মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের পুরো গা গুলিয়ে উঠলো। ও কিনা এমন একটা মানুষকে ভালোবেসেছে যে ওকে কখনো ভালোই বাসেনি। আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে আসছে, আজ কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধে হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকতে তো সুস্থ থাকার বদলে আরো অসুস্থ হয়ে যেত। রাত 10টা বেজে 10 মিনিট। প্রতিদিনের মতো আজকেও রায়হান সাহেব সহ বাড়ির সবার রাতের খাবার খেতে ডাইনিংয়ে বসেছে। তবে প্রতিদিন নিহা খাবার সার্ভ করলেও আজ নিহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব।
উনি কড়াভাবে বলে দিয়েছেন নিহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে। ও যেন জয়ের জন্য খাবার নিয়ে রুমে যায়। নিহা চেয়েও আর শ্বশুরের কথায় অমান্য করতে পারলো না। অগত্যায় কোনো কথা না বলে ছোট্ট একটা প্লেটে জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো শায়লা বেগম রাগিয়ে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে শায়লা বেগম কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নিহা রুমে এসে দেখলো জয় উপাস ফিরে শুয়ে আছে। এ কি, উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নিহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নিহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশ ফিরে নিহার দিকে তাকালো। নিহা মুচকি হেসে বলল, ও, আপনি তো জেগে আছেন। আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধটা খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে, না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না। আর ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? ডাক্তার কি বলেছে শোনেননি? টাইমলি ওষুধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নিহা বুঝতে পারলো জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুচকি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কানিসের সাথে হেলান দিয়ে আদর্শা করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকে তাকিয়ে আছে। নিহা এবার ভাতের গ্লাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হ্যাঁ করুন। জয় কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গ্লাসটা মুখে পুরে নিল। কিন্তু ওর কেন যেন নিহার মুখ দেখে মনে হচ্ছে নিহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নিহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না, তা বলেননি। তুমি করে বলছেন তো, তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য তুইটাই ঠিক আছে। যেটা বলেছি তার উত্তর দাও। বেশি কথা কে বলতে বলেছে? হুম, খাবো। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো। ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর পারল না। নিহা জয়কে খাইয়ে দিয়ে ঔষধও খাইয়ে দিয়ে খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। জয় কয়েক সেকেন্ড নিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নিহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নিহার দেরি হয়ে গেছে তা কিন্তু তা নয়, আসলে নিহা ইচ্ছে করে এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলো তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন আর তো ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নিহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নিহা একটু দেরি করে রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টি আনতেও ভুল করলো না। দরজা লাগানোর শব্দে জয় সেদিকে তাকালো। নিহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নিহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতে রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নিহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা করে বলল, আব্বা, না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরা আপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকলে হয়তো আপনার প্রবলেম হবে। এই জন্য একটু দেরি করে আসলাম, যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নিহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নিহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নিহা, নিহা টাওয়ালে হাত মুখ মুছছিল। হঠাৎ জয়ের ডাকে জয়ের দিকে তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাফটা। ও, বলে নিহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের উপর রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এবার আপনার ঘুমানো উচিত, দাঁড়ান আমি সাহায্য করছি শুতে। এই বলে নিহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুয়ে দিল। তারপর পায়ের দিকে কম্বলটা জয়ের গায়ে টেনে নিয়ে নিজের জন্য নিজে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নিহার কাজগুলো নিবিড়ভাবে দেখে যাচ্ছে। নিহার কাজে যেন কোনো কমতি নেই, নিহা যেন সবকিছুই সুন্দরভাবে করে। এতদিন হয়তো জয় এমন করে নিহার কাজগুলো দেখেনি বলেই এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নিহা যেভাবে ওর সবকিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে জয় অবাক। নিহা সব দিক দিয়ে এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নিহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নেহা।
নিহা শুতে যেয়েও শুল না, জয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না, তাহলে বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন। আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তো করে করলে আমি আবার আপনার সীমা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনও যাব না। আপনি তুই করেই বলতে পারেন। নিহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভিতরটা কেঁপে উঠল। নিহার সাথে এমন ব্যবহার করে সে সত্যি ভুল করেছে। যার জন্য এমন ব্যবহার করলো নিহার সাথে, সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নিহার সামনে প্রকাশ করলো না, বরং রাগি রাগি ভাব নিয়ে পড়ল। আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজে বকবক করবে? মা, না না, আমি আর কিছু বলবো না, আপনি বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হাসপাতালে না হয় এক কাপড় সিলে ঠিক আছে, ওইখান থেকে না হয় বাড়িতে আসোনি বলে চেঞ্জ করার সুযোগ পাওনি, কিন্তু এইখানে এসেও সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে? মানে হলো, সেদিন বাবা যখন কল করে বললো আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় ট্রেনে লাগেজ আনতে ভুলে গিয়েছিলাম। সব কাপড়গুলো লাগেজে ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছিলাম। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম, তাহলে এখন আমি আমার বাড়িতেই থাকতাম। বলে নিহা ফুস করে একটা শ্বাস ছাড়লো। জয় স্তব্ধ। আসলেই ওর কি বলার আছে? যেই মেয়েটাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটা কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করতো সে, সেই আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রপার প্রেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নিহাকে এমন একটা শর্ত দিয়েছিল সে, যেটা কোনো স্বামী আজ পর্যন্ত তার স্ত্রীকে দিয়েছে কিনা বলে সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজাই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি। এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতেও পারতো না কখনো। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে, কারণ গত 1 মাস আগেই তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে। তখনও তো কম শীত ছিল, এখন তো আর বেশি শীত পড়েছে। এখন নিশ্চয়ই আরো বেশি শীত করছে, কিন্তু জয় কিছু বলার সাহস পেল না। আচ্ছা, আমি তাহলে শুয়ে পড়ছি। আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন। একটু উঁচু আওয়াজে ডাকলেই আমি শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁয়ে গেছে। নিহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আজ জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে। আর তখনই হঠাৎ পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটার কথা, যেদিন ওর মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয়, জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়েচড়ে শুলো। হ্যাঁ মম, বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয়, তুই কি জানিস তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি, তোর ড্যাড বলেছে এই মাসের শেষের দিকেই নাকি বিয়ের ডেট ফিক্স করেছে। গ্রামের ওর কোন এক বন্ধুর মেয়ে নাকি। তোর ড্যাড তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডের কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে। আমার বিয়ে ঠিক করেছে আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না। এমনকি বিয়ের ডেটটাও ফিক্সড করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না জানি না এমন একটা মেয়েকে ড্যাড বললো আর আমি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা গেয়েও আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমিই বলো, ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মব, তুমি ড্যাডকে গিয়ে বলো না আমি এমন একটা গেও আনকালচার আনএক্সপায়ার মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়ে বড় কথা হলো আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। এই কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সব বাড়ি থেকে বের করে দিবে।
তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দিই। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিষয়ে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোট লোক মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বলল কথাটা নাকি আমি বলেছি। যদি তোর মুখ থেকে এমন কথা শোনে তাহলে তোকে সাথে সাথেই ত্যায্যপুত্র করে দিবে। তাই বলে মম আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? তার চেয়েও তো আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, চিল মুডে থাক। মম, ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরেও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করে বসে আছে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলেছি একদম ঠিক বলেছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েকে সে তোর বউ করে আনবেই। সে আমরা চাই আর না চাই। আমি তোর হয়ে প্রতিবাদ করাই উল্টো আমাকেই শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্যপুত্র করতে দুবারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথাই রাজি হয়ে যা। মম, সব জেনেও শেষ পর্যন্ত তুমিও ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথা তো শেষ করতে দে। আমার কথা এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখ, ওই গিয়ে মেয়েটাকে এইবারই বউ করে আনতে আমরাও রাজি না। জেসি তো সোজা বলেই দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতো, তোর ড্যাডের কথা মতো বিয়েটায় রাজি হয়ে যা। নয়তো বুঝতেই পারছিস ও যা বলে তাই করে, তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই গিয়ে মেয়েটাকে বিয়ে করে নেওয়াই উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ। আমি বলছি জাস্ট বিয়েটা কর। তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কিভাবে তাড়াতে হয় তা এই শায়লা বেগম ভালো করেই জানে। আর তোকেও কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক হয়ে উঠল। প্রফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়ে করতে রাজি। তবে একটা কথা জেনে রেখো মম, যে মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্যপুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবন তো আমি নরক বানিয়ে ছাড়বো। এমন কোনো দিন থাকবে না সেদিন ওর গায়ে আমি হাত উঠাবো না। এই ক্ষেত্রে তোমারও আমাকে একটু সাপোর্ট করো, কেমন? ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে পড়লেন। এই না হলে আমার ছেলে। আচ্ছা, আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন আর জয় সেখানেই বসে ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসর রাত নিয়ে ওর স্বপ্ন থাকলেও নিহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্ন উবে গেল। বরং রুমে ঢুকলো এক রাশ রাগ নিয়ে, যেন সামনে কেউ পড়লেই তাকে খাইয়া ফেলামো এমন একটা অবস্থায়। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আহতকে উঠল নিহা। তবে জয়ের দৃষ্টিগোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নিহা নিজে থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে কথা শোনানোর সুযোগ পাবে। হলেও তাই। জয়কে দেখে নিহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে, অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নিহাকে অপমান করার জন্য। কি করছিসটা কি? বিয়ের প্রথম রাতেই জয়ের মুখে এমন তুইতুকারি শুনে নিহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন? সালাম করছি। রাখ তোর সালাম। আমার শরীর টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন আপনি? আপনি আমার স্বামী। আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রী তার স্বামীর পা ধরে সালাম করে, এটাই তো নিয়ম। এখানে সাহসের কথা আসছে কেন? শ্যাট আপ! কে তোর স্বামী? হ্যাঁ, আমি তোর স্বামী না, আর তুইও আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে ত্যায্যপুত্র করে না দেওয়ার জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসাবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করেছে, তুই যেভাবে আমার জীবন হেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবন নরক বানিয়ে দেব। মাইন্ডেড। এখন সর সামনে থেকে, আমি ঘুমাবো। আর হ্যাঁ,
বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখবি। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল, আর পিছনে ফেলে রেখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ ও রমণীটাকে। নিহা কিছু বলার সুযোগই দিল না জয়। নিহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নিহার জানা নেই। নিহা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সেদিনের পর থেকে নিহার উপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নিহার গায়ে হাত তোলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে জয়ের ভিতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নিহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে। সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিসে যাওয়ার আগে একবার জয়ের রুমে গেল। নিহা তখন জয়কে নাস্তা খাইয়ে ঔষধ খাইয়ে দিচ্ছিল। রায়হান সাহেব গলা খাঁকারি দিয়ে রুমে প্রবেশ করলেন। নেহা, বাবা আপনি আসুন না। তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর বলেছে পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও যেন ওষুধের টাইম মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিতে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি। আমার উপর রাগ করেনি তো বাবা? আরে না রে মা, আমি কি তোর উপর রাগ করতে পারি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। জয়, বাবা তোর এখন কেমন লাগছে? জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের ওপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছে, এখন আমার মেয়েটার উপর ভরসা। নেহা মা যদি কিছু একটা করতে পারে, আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কি রে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে বলছেন কেন? আমি হয়তো ডাক্তার না, তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেই আশাই আছি মা। আই এম সরি ড্যাড। হঠাৎ জয়ের এমন কথায় রায়হান সাহেব আর নিহা দুজনেই চমকে তাকালো ওর দিকে। রায়হান সাহেব অবাক কণ্ঠে বললেন, হঠাৎ সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে আর আমি সেটা রাখতে পারলাম না, তার আগে এই ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দিব। আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো। একদম, তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলবো। অফিসের দায়িত্ব পালন করব কেন? তুই অফিসে সামলাবি আর আমি নাতি নাতনির সাথে খেলা করব, দেখিস। বাবার কথা শুনে সাথে সাথে জয় নিহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রত্যুত্তরে কি বলবে জয়ের জানা নেই। জয় কথা ঘুরানোর জন্য বলল, ড্যাড, তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না। তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেবও চলে গেলেন। নিহাও জয়ের জন্য আনার নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কারণ একটু আগেই শ্বশুরমশাই যেটা বলেছেন সেটার পর জয়ের চোখাচোখি হওয়ার সাহস নিহার নেই। লজ্জায় যেন মাটির হাতে মিশিয়ে যেতে ইচ্ছে করছে, তাই লজ্জাটা কাটাতেই রুম থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া সে এখনো নাস্তা করেনি। যাই হোক, পেটের ক্ষুধা তো সবার থাকে। নিহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফিরেছে। নেহা, এতক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো কে এতবার কল করেছে। তোমার বাড়ি থেকেও তো করতে পারে। জয়ের কথা শুনে নিহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে আবার কল এসেছে। নিহা একটু অবাক হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটাও আছে না, ব্যাক কি করবো? নিজের মনে কথাগুলো আওড়াতে কল ব্যাক করলো নিহা। একবার রিং হতে কলটা রিসিভ হলো। নিহা কিছু বলার আগে উপস্থিত একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি নেহা বলছেন? জি, কে বলছেন? আমি কমলাপুর রেল স্টেশন থেকে নীল ছায়া ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভিতরে একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখার সিটটি আপনার ছিল, তাই আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজ কি ট্রেনে ফেলে গিয়েছেন? হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটা নিয়ে যান। আমি বুকিং রুমে রাখবো আপনার লাগেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি।
বলেই কলটা কেটে দিল নিহা। লাগেজের সন্ধান পেয়ে যেন ওর খুশি আর হচ্ছে না। যদিও লাগেজটা হারিয়ে গেলেও ওর কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললেও লাগেজে থাকা কাপড়ের চেয়ে আরো ভালো কাপড় এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নিহার কাছে অনেক বেশি মূল্যবান। তাই লাগেজটার খবর পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওরা জয়ের একটা কাপল পিক আছে, যেটা নিহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নিহা কল কাটতে জয় জিজ্ঞেস করলো, কে ছিল? আর তুমি কোথায় যাবে বলছিলে? নিহা জয়ের দিকে তাকালো, বলল, ওটা রেল স্টেশন থেকে ফোন করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করছে, তাই আমি আসছি বললাম। নেহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশনে যাবে আবার? তোমার যাওয়ার দরকার নেই, আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দিব কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো, লাগেজ আনতে যাওয়ার প্রয়োজন নেই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকেও অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে। আর অন্য কিছুর জন্য না হোক, ওই জিনিসটার জন্য আমাকে লাগেজ আনতে যেতেই হবে। প্লিজ ক্ষমা করবেন, আসছি আমি। টেনশন করবেন না, আপনার কিছুর প্রয়োজন হবার আগেই ফিরে আসবো। এই যাব আর আসবো। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যেও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নিহা একটু অবাক হলো জয় ওকে সাবধানে যেতে বলছে, তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, নয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস নিহা সারাক্ষণ শুধু জয়ের পিছনেই লেগে থেকেছে। দিন রাত জয়ের সেবা করেছে। নিহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েকেই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ঔষধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নিহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেই করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2বার রুটিন করে জয়কে হাঁটিয়েছেও। নিহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নিহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নিহার অক্লান্ত সেবা আর কেয়ারিং এর জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নিহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখনো হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একেবারেই হাঁটতে পারবে না, হাঁটতে পারে, তবে একটানা বেশি সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক, যেটা ওনারা পারবেন না বলে মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো জয়ের পিছনে এত সময় ব্যয় করার পরও ঘরের একটাও কাজ বাদ দেয় না নিহা। একদিকে জয়কে সামলায়, অন্যদিকে ঘরের কাজ সামলায়। নিহা যেন একাই 100। ঋতু তো নিহাকে রোজ দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নিহা। নিহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো করে ব্যবহার করে, তেমন আগের মতো তুই টুকারিয়ে করে না। সবসময় সম্মান দিয়ে কথা বলে আর নিজের কাজ কর্মের দ্বারা বোঝায় সে আগের দিনগুলোর করা আচরণগুলোর জন্য অনেক বেশি অনুতপ্ত। জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেব নিহার প্রতি অনেক বেশি খুশি। তিনি জানতেন নিহা জয়কে ঠিক সুস্থ করে তুলবে। উনি ভাবতেই পারেননি 1 মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবে। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জেসির মনে নিহার জন্য কোনো ফিলিংসই তৈরি হলো না। আসলে কথায় আছে না, কিছু লোক কখনো শুধরানো নয়। শায়লা বেগম আর জেসিও ঠিক তেমন। ওদের চোখে নিহার এত সেবা আর কেয়ারিং গুলো পড়ল না, শুধু পড়ল নিহার জন্য জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নিহার কোনো দোষই নেই। এমনকি ডাক্তার পর্যন্ত জয়ের সুস্থ হওয়ার দেখে নিহার সেবার প্রশংসা করেছে। কিন্তু শায়লা বেগম আর জেসি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নিহার সেবা নয়, বরং ঔষধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হওয়া নয়। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এর মাঝে একদিন নিহার বাবা মাও এসে দেখে গেলেন, তবে ওনারা রাতে থাকেননি, সকালে এসে বিকেলে চলে গিয়েছেন। কারণ নিহার বাবা মা চাননি ওনার মেয়ে কষ্টের মধ্যে আর কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যেই রফিক সাহেবের বোঝা হয়ে গিয়েছে নিহার উপর দিয়ে কি যাচ্ছে। কারণ নিহাকে সারাটা দিন জয়ের পিছনে ব্যয় করতে হয়, তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নিহার আর এই বাড়ির সবার আরো কষ্ট হবে, তাই রাতটা আর থাকেনি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিংয়ে খাবার খেতে বসেছে। প্রতিদিনের জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয় ডাইনিং এ এসেছে। এতদিন জয় ডাইনিং এ আসতে চাইলেও নিহার জন্য আসতে পারেনি। আর নিহার কথায় সঙ্গ দিলেও বাবা, কিন্তু আজ আর কারোর কথা শুনলো না। নিহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগে জয় ডাইনিং এ এসে হাজির। নিহা মূলত সবার জন্য ডাইনিং এ খাবার সাজিয়ে রেখে তারপরই জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, কিন্তু আজ আর সেটা হলো না। ডাইনিং এ খাবার সাজানো হয়নি,
তার আগেই জয় চলে এসেছে। এখন ডাইনিংয়ে কেউ আসেনি, শুধু নিহা আর হৃদয় কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিংয়ে রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখতে নিহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকে চেয়ারে বসে থাকা জয়ের উপর। নিহা অবাক হলো, বরং ও জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না। তাই জয়কে খাবার টেবিলে দেখে একটু অবাকও হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? একটু পরে তো আমিই খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সমস্ত তরকারির বাটির দিকে দেখছিল। নিহার কথা শুনে এতক্ষণ তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো। সাথে সাথে নিহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো। গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই বলছিলাম আর কি। জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত একটা মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করছে, আর নিহা কিনা এখন ওকে ভয় পাচ্ছে। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নিহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নিহার এই কাজটা দেখে খুবই অবাক হয়। আর সেটা হলো, নিহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবার জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ আর জড়তা নিয়েই কথা বলে। নিহার আচরণ দেখে মনে হয় জয় ওকে অসুস্থ অবস্থায় কোনো ভুল হলেও গায়ে হাত তুলতে ভুলবে না। আর এই বিষয়টাই জয় নিহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নিহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক। অবশ্য নিহার ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নিহার প্রতি যে অকথ্য অত্যাচার করেছে, নিহার এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নিহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেক দিন তো সবার সাথে খাওয়া দাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথে খেতে বসি। ওই তো ড্যাড আর মমরাও আসছে, খাবার দাও তো। জয়ের কথায় নিহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিং এর কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা 3 জনেই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কিরে বাবা, তোকে না আর কয়দিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড, হাঁটতে পারতেছি না যখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করছি না? একদম ভালো করেছিস বাবা, কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতেই খুশি লাগছে। হ্যাঁ রে ভাইয়া, ভালো করেছিস, ডাইনিংয়ে চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয়ের মা বোন দুজনে কথাগুলো শুনে তাচ্ছিল্য হাসলো, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ার থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্য হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে, ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি ক্লাব বেশি ইম্পর্টেন্ট। আর নিহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে, আর সেই নিহাই আজ এতে সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের এক পাশে দাঁড়িয়ে থাকা নিহার দিকে। হয়তো কারোর কিছু লাগবে কিনা সেটাই দেখছে নিহা। জয় তখনও খাবার মুখে দেয়নি। হঠাৎ সবার দিকে একবার তাকিয়ে নিহারকে ডাক দিল, নিহা, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? না আসলে কারোর কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ করবো তো, আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নেব। পরে কেন? এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মেলালেন। হ্যাঁ বাবা, এখন তুইও বল, আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শুনে আর কি। আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলে আমাদের সাথে বসে খেয়ে নে, কিন্তু কে শুনে কার কথা? নিহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধ টাইমে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুমি কি চাও আমি একটুতেই ওষুধ খাওয়া বন্ধ করে দিই? যদি আমার সাথে খেতে না বসো তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ঔষধই খাবো না।
এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলো। শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। আর রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নিহাকে ওদের সাথে বসানোর জন্য ঔষধ না খাওয়ার কথা বলছে। কিন্তু জয়ের এত আদিক্ষে তাকে শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও খাচ্ছে না বলে কি তুই ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলেছে পরে খেয়ে নিবে। তারপরেও এত জোরাজুরি করার কি আছে বুঝলাম না। জয় মায়ের কথায় কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নিহাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন, বসো। ভাবি দাঁড়ায় আছো কেন? ভাইজান এত করে বলতেছে যখন বইয়া যাও না। ঋতুর কথা শুনে নিহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাহ হতো, তুমি বসে যাও, আমি পরে খাইয়া নিমুনি। নিহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইলো, কিন্তু বসার আগেই জয় আবারও বাদ সাধল। ওইখানে নয়, এইখানে এসো, বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নিহাকে ওর পাশে বসানোর জন্যই কথাটা বলেছে। সে চায় নিহা ওর পাশে এসে বসুক। সবার সামনে কিভাবে বলবে কথাটা, তাই এটা বলল। নিহা অজ্ঞতা জয়ের কথাটা মান্য করে জয়ের পাশের চেয়ারে এসে বসে পড়ল। এই না হলে আমার ছেলে, আমি গর্বিত। তুই এতদিন একটা আমার মনের মতো কাজ করেছিস জয়। বাবার কথায় জয় মুচকি হেসে খাবার দিকে মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নিহার দিকে। নিহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে, তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটিতে হাত দিতে যাবে, অমনি জয় বাধা দিল। নিয়া, একদম হাত দিবে না ওই বাটিতে। নিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? জয় কিছু না বলে নিহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নিহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগী চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বোঝাচ্ছে হয়তো, কিন্তু নিহা বুঝতে পারছে না। তবে নিহা শিওর যে শাশুড়ি রাগের একমাত্র কারণ হলো জয়ের প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। নিহার সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো। আমতামতা গলায় বলে উঠল, কি করছেন আপনি? আমি গরুর মাংস খাই না তো। আর তাছাড়া মুরগির মাংস আমার খেতে ভালো লাগে না, আমি সবজি দিয়েই খেয়ে নিব। বলেই যেই না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি জয় আবারও বাধা দিল। নিহা, ভুলেও ওইসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকরাই আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়। সো কোনো দিক না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো, প্লেট থেকে কিছু যেন বাটিতে না ওঠে। জয়ের কথায় নিহাত রীতিমতো অবাক হচ্ছে। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই আগে তো কখনো ডেকে খাবার টেবিল পর্যন্ত বসায়নি, আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে, তার উপরে প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নিহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব। ওর মনে হচ্ছে এইসব কিছু যেন সে স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আবারও আগের মতোই বিহেভ করছে। নিহা এসব ভেবে মাথাটা নিচু করে ছোট ছোট গ্রাস বানিয়ে খেতে লাগলো। জয় নিহার খাওয়া দেখে অবাক না হয়ে পারল না, কারণ নিহা এমনভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাবার খাওয়ায় ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে। জয় ছোট করে একটা শ্বাস ফেললো। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়া অর্ধেক রেখেই উঠে চলে গেছে। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করে জানে, কিন্তু কিচ্ছু বলল না। নিহা কিচেনে সবকিছু গুছিয়ে 10টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো। নিহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নিহার বুঝতে দেরি হলো না, জয় এখন ব্যালকনিতে। নিহা ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে ব্যালকনিতে গেল। জয় তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নিহা নিচু আওয়াজে গলা খাঁকারি দিয়ে ডেকে উঠল, শুনছেন? নেহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নিহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো জয়। ওষুধ খেয়েছেন? আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। তুমিও যাও, আমি আসছি। নিহা রুমে চলে গেল। জয় নিহার পরপরই রুমে আসলো। নিহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবে নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে। নিহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। জয় কাপটা সেন্টার টেবিলের উপর রাখতেই দেখলো নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিহাও কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নিহা,
জয়ের ডাক শুনে নিহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। জি বলুন। জয় শোয়া থেকে উঠে বসলো, স্পষ্ট গলায় বলল। নিচে বিছানা করো। কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নিহা, সব বুঝেও কেন না বোঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে। তুমি আমার কথা শুনছো না, জেদ করছো কেন? আসো এখানে শোবে। না না, আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে, খাটে শুতে হবে না। আমি এখানেই ঠিক আছি, আপনি ঘুমান। আমি আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না। আপনার তো আবার বেডে শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে। আমি চাই না আমার জন্য আপনার ঘুমের ক্ষতি হোক। বলে নিহা আবারও বিছানায় করতে লাগলো। নিহা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলেছি সও। আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুমি জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? খাটে আসো জলদি। বেশি আর কি, বড়জোর মরে যাব, তার থেকে বেশি কিছু তার হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তে নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি মৃত্যু দেয়। নিহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই টুক করে উঠল। ওর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নিহাকে ধমক দিয়ে উঠল। নিহা, একটা থাপ্পড় দিব। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, মা রেগে যাচ্ছেন কেন? ও, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চিত ভয় পেয়েছেন তাই না? জানেন, একসময় আমিও মৃত্যুকে না খুব ভয় পেতাম। সবসময় মনে হতো যে কেন কোনো কিছুর বিনিময় হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বলে বসতাম, আচ্ছা মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছা হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবে না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেক দিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন, কেন আজরাইল আমাকে চোখে দেখছে না? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে আমার মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? কথাগুলো বলতে বলতে নিহার চোখে যে কখন জল ভরে গেছে নিহা নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরত। জয়ের যেন এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নিহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে একটা কি মেয়েটা, যা খুশি তাই বলে যাবে? এত সহজে মরা, কিছু বলছে না বলে যা খুশি তাই বলে যাবে? জয় রেগে মেগে বিছানা ছেড়ে নেমে নিহার সামনে গিয়ে দাঁড়ালো। নিহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানা ছুঁড়ে মেরে নিহাকে নিজের দিকে ঘোরালো। নিহাও আজ আর ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখলো। জয় বলল, তখন কি জানো বলছিলে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এখানে এসেছেন। সরুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস নিহা, অনেক হয়েছে। হায় না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলছি, খাটে আসো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমার মতো কেউ ছোট লোককে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নিজেকে নোংরা করতে চাচ্ছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরে যোগ্য। অনেক রাত হয়েছে, আই থিঙ্ক আপনার এবার ঘুমানো উচিত। হয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়াকশন বেশি হবে। নিহা, তুমি কিন্তু আমার ধৈর্যর বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন, মারবেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা সব এখন সমান তালে চলতে পারবেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন আর মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল, সেটাকে ভয় পেয়ে লাভ কি? আমার কপালে তো শুধু মারধর এসবই জোটে। কারো ভালোবাসার কপাল তো আর আমি নিয়ে আসিনি। তাই এখন আর মারবেন শুনলেন আমার ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বলে রাখবেন, জয় নিশ্চুপ। নিহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছে হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে না একবারে মেরে ফেলিয়েন। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে রেখেছেন, আমি শোয়া থেকে উঠে বসার পর্যন্ত শক্তিও পাই না। তখন মনে মনে না একটা কথাই বলি, আপনি আমাকে একেবারে কেন মেরে গেলেন না? তাহলে তো
আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে উঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না এসব, আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারা সেই শক্তিটা ছিল না আপনার। কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরে প্লিজ আমাকে মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নিহার চোখ থেকে এবার টুপটাপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নিহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কি বলবে, কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে। নিহা তো ঠিকই বলেছে, নিহার প্রতিটা কথায় যুক্তিপূর্ণ। জয়ের সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করছিল, এর দ্বারা নিহারের সব বলা কোনো অপরাধ নয়। নিহার জায়গায় যে কোনো মেয়ে হলেও এই একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে সে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নিহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটি মেয়েকে রোজ রোজ মারধর করতে? জয়রাজ খুব কষ্ট হচ্ছে।